এখনকার ব্রেকিং নিউজ, 24 বছর বয়সী নেহা তানওয়ার, যার ওপর 5ই জুন 2013 দাদার রেলওয়ে স্টেশনে অ্যাসিড অ্যাটাক হয়েছিল, আজ সন্ধে সে মারা গেছে। নেহা দিল্লি থেকে তার নতুন চাকরিতে জয়েন করতে মুম্বাই এসেছিল। ডাক্তারদের বক্তব্য, ওর মৃত্যু মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে হয়েছে। আমরা আপনাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনাকে আমাদের মুম্বাই হেডকোয়ার্টার্সে অ্যাজ সিনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্ট করা হচ্ছে। কত ভালো মেয়ে ছিল, ওর সঙ্গে এমন কেন হলো? জানি না কেন পুলিশ এখনো আমাকে নিজেদের কাস্টাডিতে আটকে রেখেছে। সত্যি বলছি কাকাবাবু, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। এর আগেও আমি এই কথাটা অনেককেই বলেছি, আর আজ আবারও বলছি, আমাদের বা আমাদের মেয়ের সাথে কারুর কোনো শত্রুতা ছিল না। ওর কাছে তো অত সময়ই ছিল না। ওর পুরো মনটা ওর পড়াশুনো, ওর ক্যারিয়ারের দিকে ছিল। খুব পরিশ্রমী ছিল আমার মেয়ে। মহারাষ্ট্র সরকার আপনাকে 2 লাখ টাকার কম্পেনসেশন অফার করেছে। আমার টাকার দরকার নেই, আমি তো বিচার চাইছি আমার মেয়ের জন্য। সরকার চাইলে এই টাকাটা এমন কোনো একটা সংস্থাকে দিক যারা অ্যাসিড ভিকটিমদের জন্য কাজ করে। আমার মেয়ের অপরাধী তো আজও প্রকাশ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। আমি তো শুধুমাত্র এটাই চাই যে অপরাধী শাস্তি পাক, ব্যাস। রৌনককে পুলিশ এখন অব্দি জুডিশিয়াল কাস্টাডিতে রেখেছে। অবশ্য ওর বিরুদ্ধে এখনো পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। আমি পুলিশকে বলেছিলাম যে রৌনক ওই অ্যাসিড অ্যাটাক করেনি, ও কিছুই করেনি। হয়তো পুলিশ ঠিক মতো ইনভেস্টিগেশন করছে না। আমার মেয়ের অপরাধী তো এখনো বাইরেই আছে। আপনি কি জানেন সেটা কি হতে পারে? না, আমি কিছুই জানি না, কিন্তু পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেও নয়, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। নেহা কখনো ওর বিরুদ্ধে কোনোদিন কিছু বলেনি, না ওর সম্পর্কে কিছু বলেছে। আমি সিবিআই এনকোয়ারির জন্য আর্জি জানিয়েছি। আমার মেয়ে নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছিল, নিজের ক্যারিয়ার গড়তে যাচ্ছিল। ওই আমি হামলার কোনো উদ্দেশ্য নজরে আসছিল না। রৌনক এখন পুলিশ হেফাজতে আছে, কিন্তু তার বিরুদ্ধে একটাও প্রমাণ ছিল না। তাহলে সে কে ছিল যে নেহার উপর হামলা করেছিল? তার মৃত্যুর জন্য কে দায়ী ছিল? রৌনকের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওর সব ডিটেলস আমরা চেক করেছি। যেদিন অ্যাটাক হয়েছিল সেদিন ও দিল্লিতেই ছিল। কেসটাকে আবার ইনভেস্টিগেশন করো, যার যার উপর সন্দেহ আছে তাদের ডিটেলস চেক করো। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে অ্যারেস্ট করতে হবে। হ্যালো, সত্যি স্যার আমি কিচ্ছু জানি না। আমি যদি এ ব্যাপারে কিছু মাত্র জানতাম তাহলে আপনাদের আগেই বলে দিতাম। পঙ্কজ কি এমন করতে পারে?
জানি না স্যার, আমি ওর সাথে রিলেশনশিপে ছিলাম, কিন্তু আমার মা বাবা বিয়ের অনুমতি দেননি, আর আমি ওনাদের বিরুদ্ধে যেতে চাইনি। পঙ্কজও খুব আপসেট ছিল, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, তারপর দেখা করা বন্ধ করে দিই। তখন ও নেহার সাথে কথা বলে। পূজা নিজের ডিসিশন নিয়েছে, তোমার ওর ডিসিশনকে রেসপেক্ট করা উচিত। নেহা আমাকে বলেছিল পঙ্কজ ওর সাথে একবার দেখা করে। নেহা কিচ্ছু লুকিয়ে যাওয়ার মেয়ে ছিল না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল ও। কিন্তু নেহা আমাকে বলেছিল যে ও আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চায় না। কিন্তু স্যার, আমি জানি পঙ্কজ ওর সাথে আর দেখা করেনি। যদি এরকম হতো, নেহা তাহলে সে ব্যাপারে আমাকে নিশ্চয়ই বলতো। দিদি খুব খোলা মনের ছিল, খুব খোলা মনের। আমার সাথে সব কথা শেয়ার করতো, রৌনকের ব্যাপারে, পঙ্কজের ব্যাপারে। আমার তো মনে হয় না যে ওকে কেউ বিরক্ত করছিল। আমরা দুজন একদম বন্ধুর মতো ছিলাম স্যার। ও আমাকে সবসময় এটাই শেখাতো যে জীবনে সবকিছুর সাথে কিভাবে ডিল করতে হবে। মনীষ তোমাদের প্রতিবেশী, সে হতে পারে। মনীষ? না স্যার, ও তো আমাদের সাথে কথা অবধি বলতো না, আর দিদির সাথে তো একদমই বলতো না। ও সবসময় আলাদাই থাকতো, নিজের মধ্যেই ডুবে থাকতো। হ্যাঁ, ওর মা বাবা অবশ্য আমাদের বাড়িতে রোজই আসতো। অ্যাকচুয়ালি কল্পনা আন্টি আর আমার মা দুজনে খুব ভালো বন্ধু, কিন্তু ও আমাদের সঙ্গে কোনো কথা বলতো না। ইনফ্যাক্ট ও আমাদের দেখতে পেলে নিজের রাস্তাই বদলে নিত। ও আমাদের সাথে কোনো কথাই বলতো না। এই মনীষের প্রবলেমটা কি বলতো? আমাদের দেখলেই মুখটা ঘুরিয়ে নেয়, যেন আমাদের সাথে কোনো প্রবলেম আছে। দিদি বাদ দে না, ও এরকমই। দেখিস না কেমন সবার থেকে আলাদা থাকে। ওর কথা ছাড়, তুই বল আমার নোটস কবে করে দিবি? কোনো এমন কথা যেটা ওর খারাপ লেগেছিল? না স্যার, ও আমাদের সাথে কথাই বলতো না, তো কোনো কথা খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। মনে হয় অন্য কেউ হবে, যাকে আপনারা ধরতে পারছেন না। দেখুন, আমরা সেই সমস্ত লোকের উপর নজর রাখছি যাদের কাছে অ্যাটাক করার কোনো মোটিভ আছে। কিন্তু স্যার, আপনি প্রথম থেকেই একটা ব্যাপার নিয়ে ইনভেস্টিগেশন করে চলেছেন, যে আমার মেয়ের কোনো শত্রু ছিল কিনা। তাহলে এই অ্যাটাকের পেছনে আর কি কারণ থাকতে পারে? স্যার, অ্যাসিড অ্যাটাক হবার পরে 5 মাস কেটে গেছে। আমার মেয়ের মারা যাবার পরেও 4 মাস কেটে গেছে, তবু কেসটা কোনো পরিণতিতে পৌঁছয়নি। অপরাধী যে কেউই হোক না কেন, বাইরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। এটা কি বিপজ্জনক নয়? স্যার, দিনের বেলায় একটা পাবলিক প্লেসে অ্যাসিড নিয়ে ও আমার মেয়ের ওপরে হামলা চালালো। এমন একটা পাবলিক প্লেস যেখানে আমাদের সিকিউরিটির জন্য সিসিটিভি, পুলিশ সব ব্যবস্থা ছিল, তবুও ও পালিয়ে গেল। শুধু তাই নয়, ও এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। স্যার, আপনার কাছে আমার একটি অনুরোধ আছে, এই কেসে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। কারণ আমার মনে হয় না যে পুলিশ এই কেসটাকে সলভ করবার ঠিকমতো দায়িত্ব পালন করছে। কোর্ট একবার পুলিশের তদন্তের রিপোর্টটা দেখতে চায়, তারপরই এ বিষয়ে কোর্ট সিদ্ধান্ত নেবে। নেহা তানওয়ারের পরিবার, প্রতিবেশী ও বন্ধুরা, এনারা সবাই হোম মিনিস্টারের অফিসের বাইরে ধর্নায় বসেছেন। এনারা সবাই নেহা তানওয়ারের জন্য ন্যায় বিচার চাইছেন, যে অ্যাসিড অ্যাটাকের শিকার হয়েছিল। এখনো পর্যন্ত অপরাধী ধরা পড়েনি। নেহার মা বাবার বিশ্বাস যে হোম মিনিস্টার ওনাদের সাথে দেখা করবেন আর ওনাদের সিবিআই ইনভেস্টিগেশনের ব্যাপারে গুরুত্ব দেবেন। ছাড়ুন 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 স্যার, কিছু করুন।
পুলিশের ইনভেস্টিগেশন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না। এরকম কোনো ব্যক্তি অবশিষ্ট ছিল না যাকে সন্দেহ করা যেতে পারে। নেহার বাবা মা কেসের সঠিক শুনানির জন্য লড়ছিলেন। তারা কোর্টের দরজায় করাঘাত করছিলেন, আর সেই সব আধিকারিকদেরও যারা তাদের আবেদন শুনতে পারেন। শেষমেশ হামলার 6 মাস পর, নেহা তানওয়ারের মৃত্যুর 5 মাস পর আশার একটা আলো দেখতে পাওয়া যায়। কোর্ট এখন পর্যন্ত সমস্ত ইনভেস্টিগেশনের রিপোর্টটা দেখেছে। তার থেকে এটা জানা গেছে যে তদন্ত কোনো পরিণতিতে পৌঁছয়নি। তাই এই কোর্ট এই কেসটাকে স্টেট ক্রাইম ব্রাঞ্চকে দেওয়ার নির্দেশ দিচ্ছে। থ্যাংক ইউ। স্যার, লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আরো একবার প্রথম থেকে শুরু করতে হবে। ইয়েস স্যার। স্যার, মেয়েটা 4 জুন 2013-তে দিল্লি থেকে মুম্বাই আসার জন্য দিল্লি মুম্বাই এক্সপ্রেসে ওঠে। ও দাদার স্টেশনে সকাল 9টার সময় পৌঁছায়। মেয়েটি ট্রেন থেকে নামে, ওর সাথে ওর বাবা আর মাসিম এসেছিল। কেউ ওর কাঁধে ট্যাপ করে, ও ঘুরে তাকায়। কেউ তার মুখের উপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। আর সিসিটিভি ফুটেজের রেকর্ডিং অনুযায়ী পলায়নরত ছেলেটির মাত্র 10 সেকেন্ড রেকর্ডিং আছে। ছেলেটির মুখটা ঢাকা ছিল। একটা কুলি ছেলেটাকে ধরার জন্য ওর পিছনে ধাওয়া করে, কিন্তু সে তাকে ধরতে পারে না। ছেলেটি পালাতে সক্ষম হয়। নাও দ্য পয়েন্ট নাম্বার 1, এই কেসটা কি মিস্টেকেন টার্গেটের হতে পারে? কিন্তু স্যার, ওই মেয়েটার কাঁধে ট্যাপ করেছিল, মানে কেউ পরিচিত লোকই হবে। পয়েন্ট। এটাও হতে পারে ও কোনো ভুল মেয়ের কাঁধে ট্যাপ করেছিল। মেয়েটার মেসোমশাই ছেলেটাকে ট্রেনে একবার দেখেছিল যখন ট্রেনটা বালসা স্টেশনে পৌঁছায়। এর মানে হলো ছেলেটা সবকিছুই আগে থেকে প্ল্যান করেছিল, আর এই প্ল্যান অনুযায়ী ও ওই ট্রেনেই যাত্রী ছিল যে ট্রেনের মধ্যে মেয়েটি ছিল। পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে ইনভেস্টিগেট করেছে, কিন্তু 3 জনের মধ্যেই কারোরই মোটিভ ক্লিয়ার নেই। আই থিঙ্ক স্যার, সেদিন দিল্লি থেকে ওই বগিতে যতগুলো লোক উঠেছিল সেই সমস্ত লোকের লিস্ট আমাদের আরেকবার চেক করা উচিত। আর ওই মেয়েটির এজ গ্রুপের মধ্যে আর কতগুলো মেয়ে ছিল সেটাও খোঁজ নাও। স্যার, স্যার, কোচ নাম্বার S4, 22 থেকে 26 বছরের আরো 3টে মেয়ে ছিল স্যার। মেঘা বোরকার, 25 বছর বয়স, বার্থ নাম্বার 14। শ্রেয়া প্যাটেল, 24 বছর বয়স, বার্থ নাম্বার 13। রচনা আলুওয়ালিয়া, 23 বছর বয়স, বার্থ নাম্বার 58। হ্যাঁ, আমি এই স্টেশনে হওয়া ঘটনা সম্পর্কে শুনেছি, কিন্তু আমি নিজে কিছু দেখিনি। দেখুন, ভয় পাবেন না। আমরা এটা বলছি না যে আপনি টার্গেট ছিলেন। আমরা শুধু একটা পসিবিলিটির খোঁজ করছি। কারণ এটা হতে পারে ছেলেটা অন্য কোনো মেয়ের গায়ে অ্যাসিড ঢালতে চেয়েছিল, আর ভুল করে তার টার্গেট নেহা হয়ে যায়। আপনার লাইফে এমন কেউ আছে যে আপনার উপর ক্ষিপ্ত, হতাশ, প্রেম ভালোবাসায় কারণ মন ভেঙে গেছে? না স্যার, সেরকম কেউ নেই। আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আর আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে হতে চলেছে। সেরকম কেউ নেই স্যার। না স্যার, আমার লাইফে এরকম কেউ নেই। আপনার অতীতে এমন কেউ আছে যে আপনার উপর ক্ষিপ্ত, হতাশ, এতটাই হতাশ যে আপনার উপর অ্যাসিড দিয়ে অ্যাটাক করতে চায়? না স্যার, আমার মনে হয় না এরকম কিছু আছে। সো মিস্টেকেন টার্গেটের ব্যাপারটাকে সরিয়ে দিচ্ছি। আমার সেদিন ট্রেনের রিজার্ভেশনের পুরো লিস্ট চাই। স্যার,
যদি ওই ছেলেটি অ্যাটাক করার উদ্দেশ্য নিয়ে ট্রেনে উঠে থাকে তো ও কোথাও না কোথা থেকে রিজার্ভেশন তো করিয়েছে, কোনো না কোনো জায়গা থেকে তো বুকিং করিয়েছে। স্যার ওই দিন ট্রেনে 23 থেকে শুরু করে 27 বছরের মধ্যে 47 জন ছিল। ও নেহার কাঁধে ট্যাপ করার পর যেই নেহা ফিরে তাকালো ওর মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে গেল। নেহার 15ই জুন 2013-তে জয়েন করার কথা ছিল, কিন্তু ওরা প্রায় 2 সপ্তাহ আগেই চলে এসেছিল। ওরা প্রথমবার মুম্বাই আসছিল স্যার। কেউ তো টিকিট বুক করেছিল। তার মানে হলো যে অ্যাটাকার এটা জানতো যে নেহা কত তারিখে ট্রাভেল করবে। শহরটাকে চিনে নিতে পারে। আমাদের মধ্যে আগে কেউ কোনোদিন মুম্বাই যায়নি। আপনার ফ্যামিলি ছাড়া আপনার এই ট্রাভেলিং প্ল্যানের ব্যাপারে আর কেউ জানতো? আমার ছোট বোন আর ওর স্বামী, ওরাও ওর সাথে মুম্বাই গিয়েছিল। তারা ছাড়া আর কেউ? কলোনিতে সবাই জানতো। পুলিশ যাদের সন্দেহ করছিল ওই 3 জন ছাড়া, পঙ্কজ স্যামুয়েল, রৌনক খত্রি আর মনীষ সিং। আপনাদের কি মনে হয় এই 3 জনের মধ্যে কেউ আপনাদের ট্রাভেলিং প্ল্যানের ব্যাপারে জানতো? পঙ্কজ স্যামুয়েল, রৌনক খাত্রি, আমার মনে হয় পুলিশ এই দুজনের সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিয়েছিল। ওদের সঙ্গে নেহার কোনো সম্পর্ক ছিল না। পুলিশ আমাদের এটাও বলেছিল যে ওনারা নেহার ফোন রেকর্ডও চেক করেছিলেন। আর মনীষ আমাদের প্রতিবেশী, আর ওর মা আমার খুব ভালো বন্ধু। ওরা জানতো? আমাদের বাড়ির কোনো কথা ওদের কাছে গোপন থাকে না। সবাই খুব খুশি হওয়ারই কথা। এমন মেয়ের উপর কে না গর্ব করবে। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপারে চিন্তা হচ্ছে, ও মুম্বাইতে একা কি করে থাকবে, এটা ভেবেই আমার ভয় করছে। এখন তো তবু ওর বাবা আর মাসি মেশো সাথে যাচ্ছে, কিন্তু পরে? সব ঠিক হবে। আচ্ছা, কবে যাচ্ছে ওরা? 4 জুন। মনীষের পরিবার সমস্ত অনুষ্ঠান আমাদের সাথেই পালন করে। আর নেহা ওর চাকরির খবরটা দিতে নিজেই গিয়েছিল ওদের বাড়িতে। হাই, আন্টি কি বাড়িতে আছে? স্যার, আমার মনে হয় না মনীষ এরকম কিছু করতে পারে। আপনার আর কাউকে সন্দেহ হয়? স্যার, সেরকম কেউ নেই যে নেহার সাথে এরকম কিছু করতে পারে। স্যার, পঙ্কজ স্যামুয়েল, রৌনক খাত্রি আর মনীষ, এই 3 জনকেই ভালো করে ইন্টারোগেট করা হয়েছিল, কিন্তু এদের কাছ থেকে সলিড কিছু পাওয়া যায়নি। পঙ্কজ তখন লখনৌতে ছিল আর রৌনক দিল্লিতে, আর মনীষের মা বাবা বলছেন যে ও কোনো ইন্টারভিউয়ের জন্য কলকাতা গেছিল। এই কথাটাকে কনফার্ম করা হয়েছিল? আগে হ্যাঁ স্যার, পঙ্কজের কল রেকর্ডস আর ওর অফিসের সিনিয়ররা বলেছিল যে ও সেদিন লখনৌতেই ছিল। রৌনকও যে সেদিন দিল্লিতে ছিল সেটাও কনফার্ম করা হয়েছে। পুলিশ মনীষের বাবা মার সাথে কথা বলার পর মনীষের সঙ্গে কথাবার্তা বলে। আমি নেহার বোন প্রিয়া স্টেটমেন্ট আরো একবার দেখব। ফাইল নিয়ে এসো। স্যার, প্রিয়া মনীষের ব্যাপারে কিছু তো বলেছিল। স্যার, প্রিয়া বলেছিল মনীষ সবসময় ও সবসময় আলাদাই থাকতো, নিজের মধ্যেই ডুবে থাকতো। ইনফ্যাক্ট ও আমাদের দেখতে পেলে নিজের রাস্তাই বদলে নিত। এতে সন্দেহ করার মতন কোনো ব্যাপার নেই, কিন্তু তাও মনীষ যুবক, সেম এজ গ্রুপের, কিন্তু তাও এই ধরনের বিহেভিয়ার। আই থিঙ্ক ওর বিহেভিয়ারটা কি নর্মাল ছিল, না মনীষের কোনো প্রবলেম ছিল? আপনি বলতে চান ও নেহাকে পছন্দ করত কিন্তু কখনো সেটা নেহাকে বলতে পারেনি? আগেও কলকাতা গেছিল ইন্টারভিউ এর জন্য। এই কথাটা আমি আগেও বলেছিলাম। নেহা আর প্রিয়ার সাথে ওর বন্ধুত্ব ছিল না? আগে না, বন্ধুত্ব হলে ভালোই হতো। নেহা খুব মেধাবী মেয়ে ছিল। কলকাতায় ইন্টারভিউর জন্য কোথায় গিয়েছিল আগে জানি না। আইটির কোর্স শেষ করে ও জবের জন্য অ্যাপ্লাই করেছিল। 2রা জুন ও কলকাতা গেছিল। কোথায় যাচ্ছিস মনীষ? কলকাতা, কয়েকটা ইন্টারভিউ আছে। ভগবান করুক এবার যেন তুই ভালো চাকরি পাস। নেহাকে দেখ, গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করেছে ও।
জয়েনও করছে। জানিস ও কত স্যালারি পাবে? ও সকালেই বেরিয়ে গেছিল, বলছিল কলকাতায় যাওয়ার ট্রেন ধরতে হবে। নেহার 4 তারিখে মুম্বাই যাওয়ার কথা ছিল, এই কথাটা আপনি জানতেন? আগে হ্যাঁ, নিশ্চয়ই, আমরা সবাই জানতাম। এখন আপনার ছেলে ব্যাঙ্গালোরে, না? আগে হ্যাঁ, ওখানেও চাকরি করছে। থ্যাংক ইউ। মনীষ তখন যে কলকাতায় ছিল সেটার ক্রস চেকিং হয়েছিল? না স্যার, ওই ব্যাপারটা ক্রস চেক করা হয়নি। আমি ওই ছেলেটার সঙ্গে আবার দেখা করতে চাই। এই ছেলেটাই মনীষ তো? আগে হ্যাঁ স্যার, কেস পেপারসে এরই ফটো রয়েছে। কোথায়? গেস্ট হাউসে। তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, এইবার আমি বাবা মাকে না জানিয়ে এসেছি। আমি ওদের সারপ্রাইজ দিতে চাইছিলাম। তুমি ইন্টারভিউর জন্য কলকাতায় গিয়েছিলে, তাই না? হ্যাঁ। যে কোম্পানিতে ইন্টারভিউর জন্য গিয়েছিলে সেটার নাম কি? 3-4টে কোম্পানি ছিল, আমি বায়োডাটা পাঠিয়েছিলাম। তাও কোম্পানির তো কোনো নাম আছে। তাহলে তুমি ব্যাঙ্গালোরে চাকরি করো? আগে হ্যাঁ। যে সময় নেহার সাথে এই ঘটনা ঘটেছিল সেই সময় তুমি ইন্টারভিউয়ের জন্য কলকাতায় ছিলে, রাইট? হ্যাঁ, মা নেহার কথা আমাকে বলেছিল। 4 আর 5 তারিখ আমাদের এখানে কোনো ইন্টারভিউ হয়নি। আমি এইচআর টিমের মেম্বার, আমি জানবো না ইন্টারভিউ হয়েছে কিনা? না তো, এরকম কোনো ইন্টারভিউ তো হয়নি। দিল্লি থেকে মনীষ সিং এরকম কোনো ক্যান্ডিডেটের ইন্টারভিউই হয়নি। তুমি কি রাইট হ্যান্ডার? ডান হাত দিয়ে লেখো? হ্যাঁ। যখন তুমি বল করো তখন ডান হাত দিয়ে করো না বাঁ হাতে? মানে আমি বলতে চাইছি যে যদি কিছু ছোড়ার হয় সেই সময় রাইট হ্যান্ড ইউজ করো না লেফট হ্যান্ড? রাইট লেফট, লেফট না রাইট? রাইট স্যার। ক্যান আই সি ইউর রাইট হ্যান্ড? নিজের ডান হাত দেখাও প্লিজ। এই দাগগুলো কিসের? চোট পেয়েছিলে? হ্যাঁ। কোথায়? ওই যে কলোনিতে ওই তারের ফেন্সিং আছে না, তাতে হাতের ঘষা লেগেছিল। ও, আমি ভাবলাম পুড়ে যাওয়ার চিহ্ন, অ্যাসিড দিয়ে পুড়ে যাওয়ার। এই সে ছেলেটা, একেই আমি সেদিন ট্রেনে দেখেছিলাম। পুলিশই আমাকে বলেছে যে ও আপনাদের প্রতিবেশী। আমি তো আগে কখনো দেখিনি ওকে। ও ট্রেনে ওই ছিল, ওর কাছে একটা বোতল ছিল। কিন্তু দিদির সঙ্গে মনীষের কি শত্রুতা ছিল? ও তো আমাদের সাথে কথাই বলতো না। মনীষ এরকম করেছে? নেহার মুখে অ্যাসিড তুমি দিয়েছিলে না?
অজিত, বালসা ছেড়ে গেল। আচ্ছা, আর মাত্র 4 ঘন্টার মধ্যে মুম্বাইতে পৌঁছবো। ঠিক আছে। নেহাকে এখন ডাকবেন না, অনেক কষ্টেও ঘুমিয়েছে। মুম্বাইয়ে গিয়ে চাকরি করবার জন্য ভীষণ খুশি হয়েছে। কি হলো? ধরো, ধরো ওকে। দাঁড়া! চলো! আমি জানতাম নেহা ওই ট্রেনেই যাচ্ছে। আমি 3 তারিখ সারাদিন দিল্লিতেই ছিলাম। বাড়িতে বলেছিলাম যে আমি কলকাতা যাচ্ছি। তারপর আমিও সেই ট্রেনে উঠে পড়ি যেটা করে নেহা যাচ্ছিল। এবার এটা বলো, অ্যাসিড ছোড়ার পর তুমি ওখান থেকে পালালে কি করে, আর ওখান থেকে পালিয়ে কোথায় গেলে? আমি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ যাই আর একটা ট্রেনে উঠে পড়ি। ওই ট্রেনটা দিল্লিতেই যাচ্ছিল। আমি বাড়ি ফিরে আসি। শুরু থেকেই ও সন্দেহের ঘেরাটোপে ছিল। হয়তো কলকাতায় ওর ইন্টারভিউয়ের বিষয়টা সম্পূর্ণভাবে যাচাই করা হয়নি, কিন্তু এখনও পুলিশের মুঠোয় চলে এসেছিল। মনীষ, আমি বুঝতে পারছি তুমি খুব ডিস্টার্ব, সেই সময়ও ছিলে, কিন্তু নেহার উপর তোমার এত রাগ কেন ছিল? নেহার সাথে তুমি এরকম কেন করলে? মনীষ, জানিস নেহা কত পার্সেন্টেজ পেয়েছে? ও সব সময় ফার্স্ট হয়, আর এদিকে তুই ঠিক করে পড়াশোনা করতে পারিস না। কখনো তো ভালো নাম্বার নিয়ে আয়, যাতে আমরাও বলতে পারি যে আমার ছেলেও কিছু একটা করেছে। কিন্তু না, আমি তোর সঙ্গে কথা বলছি, কিছু বুঝতে পারছিস কি না? দেখেছিস নেহাকে? কোর্স শেষ হতে না হতে ইন্টার্নশিপ পেয়ে গেল। আর এক তুই এতগুলো কোর্স করলি, কিন্তু একটাও ভালো চাকরি জোগাড় করতে পারলি না তুই। একটা ভালো চাকরি তো খোঁজ বাবা, জীবনে কিছু তো একটা কর। ও 25,000 টাকা মাইনে পায়, 25,000। আর তুই নিজের বাবার অন্ন ধ্বংস করছিস। আইটির এত দামি কোর্স করার পরেও তুই বাড়িতে বসে আছিস। ও সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, জানিস ওর মাইনে কত হবে? হাই, আন্টি কি বাড়িতে আছে? আসলে আমি গুড নিউজ দিতে এসেছি। তুই শুনেছিস 15ই জুন নেহা জয়েন করছে, পুরো 50,000 টাকা মাইনে পাবে। জানি না কলোনিতে মিষ্টি বিতরণের সুযোগ আমিও পাবো কিনা। আমি আর সহ্য করতে পারছিলাম না স্যার। ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছিলাম আমার আর নেহার কম্পারিজন নিয়ে। কেন আমি নেহার মতো ভালো না, এইসব শুনে শুনে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, অসহ্য হয়ে গেছিল। বিরক্ত, অতিষ্ঠ, ফ্রাস্ট্রেটেড হয়ে তুমি কি করলে? একটা জঘন্য কাজ করলে, সব থেকে জঘন্য কাজ।
মনীষ দিদির সঙ্গে এরকম করেছে। মনীষ? কিন্তু দিদির দোষ কি ছিল? ও তো কখনো ওর সঙ্গে কথাও বলতো না, তাহলে ও কি করে জানবে যে কল্পনা আন্টি দিদির সঙ্গে মনীষকে কম্পেয়ার করে, ওকে ভালো মন্দ শোনায়? মনীষ আপাতত পুলিশ হেফাজতে আছে। ওর বিরুদ্ধে আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যার জন্য, আর ধারা 307 অনুযায়ী খুনের চেষ্টার জন্য, 326A অনুযায়ী কাউকে আঘাত করে তাকে খুব খারাপভাবে আহত করার জন্য, আর 336B অনুযায়ী কারো উপরে অ্যাসিড ছোড়ার জন্য গ্রেফতার করা হয়েছে। শেষ পর্যন্ত নেহা লিখে লিখে সবাইকে একটাই প্রশ্ন করছিল, আমি কেন, আমার সাথেই কেন এরকম হলো? বেঞ্চমার্ক, মাপদণ্ড, কারো জীবনের উন্নতি মাপার পদ্ধতি। জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ নিজের বেঞ্চমার্ক তৈরি করে। সেই ভেতরের আওয়াজটাই নেহা শুনতে পেয়েছিল। ও জানতো যে ভবিষ্যতে ওকে কি করতে হবে। একটা মেয়ে যার নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল, যে তার পরিবারকে সাহায্য করতে চেয়েছিল। ওর পরিবারের কেউ এটা কল্পনাও করতে পারেনি যে ওদের প্রতিবেশীর মধ্যেই কেউ যে নেহার উন্নতিতে এত অখুশি ছিল, আর তার এই হিংসার জন্য না নেহা দায়ী ছিল আর না নেহার পরিবার। এই বেঞ্চমার্কটা আসলে কি? যখন এই বেঞ্চমার্ক কারো কাছে কম্প্যারিজন বা তুলনার মাপদণ্ড হয়ে দাঁড়ায়, আর সেই তুলনা করতে করতে আমরা এটা ভুলে যাই যে আমরা কাউকে এতটা হতাশ করে দিচ্ছি যে সে তার হতাশার ফলে ভুল পদক্ষেপ নিয়ে ফেলছে। মনীষের মা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সে তার কৃতকর্মের জন্য পস্তাচ্ছে। নেহার বাবা আর তার ভাই এখন নেহার বোন প্রিয়াকে নিয়ে খুব বেশি সাবধানতা অবলম্বন করছেন। অ্যাক্টিভিস্টরা আর সামাজিক প্রতিষ্ঠানগুলি ক্রমাগত লড়াই করে যাচ্ছে যে অ্যাসিড অ্যাটাকের কেসগুলিতে সরকার যেন বেশি ক্ষতিপূরণ দেয়, আর এটাও যে আক্রান্তের রিহ্যাবিলিটেশনের জন্য ভালো ব্যবস্থা করে আর অ্যাসিড বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করে। দিল্লি রেপ কেসের পর নিযুক্ত করা বার্মা কমিশন অ্যাসিড অ্যাটাকের বিষয়ে গভীরভাবে দৃষ্টিপাত করে আর হামলাকারীর জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির পরামর্শ দেয়। 2013 জুলাইতে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল, যা অনুযায়ী ওপেন মার্কেটে অ্যাসিড যেন কোনোভাবেই বিক্রি করা না যায়। মাননীয় বিচারকরা বলেছেন যে অ্যাসিড যারা কিনতে আসবে তাদের ফটো আইডেন্টিটি কার্ড অ্যাসিড বিক্রেতার কাছে জমা দিতে হবে, আর অ্যাসিড বিক্রেতাকেও নিজের নাম এবং অ্যাড্রেস রেজিস্টার করতে হবে। কিন্তু আদৌ কি এরকম হচ্ছে? অ্যাসিড অ্যাটাকের ভিকটিমের ভালো রিহ্যাবিলিটেশন আর কম্পেনসেশনের সঙ্গে সঙ্গে আমরা এটাও চাই যে আততায়ীর জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। এইরকম কেসগুলি খুব কঠোরভাবে সমাধান করা হোক, আর শাস্তি যেন এমন হয় যাতে অপরাধ আটকানো যায়। শুধুমাত্র যারা হামলা করে সেই সব অপরাধীদের নয়, সেই সব লোকেদেরও শাস্তি হোক যারা দায়িত্বজ্ঞানহীনভাবে অ্যাসিড বিক্রি করছে, যাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই এইসব অসুস্থ মানসিকতার লোকেরা এরকম কাজ করছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের বেঞ্চমার্ক তৈরি করুন, কিন্তু কারোর সাথে তুলনা করবেন না। জয় হিন্দ।